এখন আমি গ্রামের লাল কাঁকড়ে ঢাকা মেঠো পথ দিয়ে হেঁটে চলেছি। দুপাশে ঝোপ ঝাড় জঙ্গল। এই কিছুক্ষণ আগেই সন্ধ্যা হয়েছে, কিন্তু আকাশ মেঘলা থাকায় এবং অঝোর নয়নে বৃষ্টি হওয়ায় পরিবেশ দেখে মনে হচ্ছে গভীর রাত। চারিপাশে জনপ্রাণী নেই। মেঠো রাস্তার ওপর দিয়ে পায়ের খচমচ শব্দ তুলে একা হেঁটে চলেছি আমি মোহনপুরের পোস্ট অফিসে চাকরি করি। এসেছিলাম এই এলাকার পোস্ট অফিসে একটা বিশেষ কাজের সূত্রে। কাজটা হয়েছে, তবে কাজ শেষ হতে হতে বিকেল 4টে বেজে যায়। কাজ শেষ করে যখন বেরোতে যাব, এমন সময় শুরু হলো মুষলধারে বৃষ্টি। ঘণ্টাখানেক পোস্ট অফিসে অপেক্ষা করলাম, কিন্তু বৃষ্টি কমবার কোনো নাম নেই। খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বুঝলাম, এই বৃষ্টিতে এখানে দাঁড়িয়ে থাকা মূর্খামি ছাড়া আর কিছু নয়। এই বৃষ্টি এক্ষুনি কমবার নয়, তার চেয়ে ভালো ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়ি। নিকটবর্তী স্টেশন প্রায় 5 মাইল পথ। আসার সময় এসেছিলাম সাইকেল রিক্সাতে, কিন্তু এই বৃষ্টিতে স্টেশন যাওয়ার জন্য সাইকেল রিক্সা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। অতএব পুরো 5 মাইল পথ আমাকে হেঁটে পাড়ি দিতে হবে। তাই আগে ভাগে বেরোলে রাত 8টার ট্রেনটা পাওয়া যেতে পারে। শুধু বৃষ্টি নয়, থেকে থেকে বিদ্যুতের রেখা আকাশের বুক চিরে এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে যাচ্ছে। কিছুক্ষণ পরেই প্রান্তর কাঁপিয়ে বাজ পড়ছে। বৃষ্টি ভেজা জোলো হাওয়াতে কেমন শীত শীত অনুভূতি হচ্ছে। হাঁটতে হাঁটতে পেট কেমন চোঁচো করতে লাগলো। তখনই মনে পড়ল, কাজের চাপে আজ দুপুরে ভালো কিছু খাওয়া হয়নি। মাঝে কেবল 2-1 কাপ বিস্বাদ চা। কথাটি মাথায় আসতেই ভীষণ জোরে খিদে পেয়ে গেল। না, আর পারা যাচ্ছে না। কাছে পিঠে কোনো খাবারের দোকান পেলে খেয়ে নিতে হবে। রাত 8টায় ট্রেন, বাড়ি যেতে যেতে প্রায় আরও 3 ঘন্টা লাগবে। অতএব খাবার খেয়ে তারপর ট্রেনে উঠতে হবে। কিছু দূর হেঁটে আসার পর হঠাৎ দূরে একটা ঘোলাটে আলো দেখতে পেলাম। এই অন্ধকার প্রান্তরের মাঝে হঠাৎ আলো দেখে ভীষণ অবাকই হলাম। খানিকটা কাছে এগোতে বুঝতে পারলাম এটা একটা দোকান। আবার যে সে দোকান নয়, ভাতের হোটেল। হোটেলটিকে হঠাৎ সামনে আবিষ্কার করে যেন হাতে চাঁদ পেলাম। পেটে ছুঁচো ডন দিচ্ছে, খিদের জ্বালায় গা গোলাচ্ছে, মাথা ঘুরছে। হোটেলের সামনে আসতে দেখলাম ভেতরে টেবিল পেতে একজন বয়স্ক লোক বসে আছেন। মাথা ভর্তি পাকা চুল, মুখে একটা বড় গোঁ। লোকটি আমাকে দেখতে পেয়ে করজোড়ে নমস্কার করে বললেন, আসুন বাবু, এই কি খাবেন বলুন? ভাত আছে, এই মাংস আছে, মাছ আছে, যা চাইবেন তাই পাবেন। খাবার দাবার একদম টাটকা। এটা খাবারের হোটেল বুঝি? হ্যাঁ বাবু, এই আপনি ঠিক ধরেছেন। তবে আজকেকার নয়, এই হোটেলের বয়স 60 বছর। আমার বাবার আমলের হোটেল। আপনি এ তল্লাটে খোঁজ নিলে জানতে পারবেন শ্রীলক্ষ্মী হোটেলের খাবারের কি মান। হোটেলটির নাম যে শ্রীলক্ষ্মী তা আমি আগেই জানতে পেরেছিলাম। হোটেলে ঢোকার আগে বাইরে সাইনবোর্ডে দেখেছিলাম লেখা রয়েছে শ্রীলক্ষ্মী ভাতের হোটেল। খুব খিদে পেয়েছিল, কথা না বাড়িয়ে তাই বললাম, আমার খুব খিদে পেয়েছে, আপনি ভাত মাংস ডাল করে একটা গোটা মিল দিন। এই কিসের মাংস দেব বাবু? খাসি না মুরগি? মুরগিরই দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবু, আপনি হাত ধুয়ে বসেন, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। বাইরে তখনও অঝোর নয়নে বৃষ্টি ঝরে চলেছে। থেকে থেকে বৃষ্টির জল মেশানো ঝোড়ো হাওয়ার ঝাপটা এসে লাগছে আমার শরীরে। এমন সময় গরম এক থালা ভাত আর অপূর্ব সুবাসে ভরা সুস্বাদু তরকারি লোকটা আমার সামনে পরিবেশন করলেন। আমি গোগ্রাসে খেতে শুরু করলাম। খেতে খেতে বুঝলাম
ভাত, ডাল, আলু পটলের তরকারি, মাংস, প্রতিটা পদই অত্যন্ত সুস্বাদু। লোকটা তার হোটেল সম্পর্কে একটুও বাড়িয়ে বলেনি। কয়েক মিনিটের মধ্যেই এক থালা ভাত, তরকারি সাবার করে তৃপ্তির ঢেঁকুর উঠল। হাত ধুয়ে লোকটাকে দাম মেটাতে গেলাম। আমার কত হয়েছে দাদা? তার আগে বলুন, খাওয়া দাওয়া কেমন ছিল বাবু? খুব ভালো দাদা, খাবার দাবারের স্বাদ অতুলনীয়। এমন সুস্বাদু খাবার অনেকদিন খাইনি। রান্না কে করে, আপনি না অন্য কেউ? আগে আমি করি বাবু, তবে একটা ঠিকে চাকরও আছে। আপনার হাতের রান্নার তুলনা হয় না। অনেক অনেক ধন্যবাদ বাবু, আপনার ভালো লেগেছে এটুকুই শুনে আমার শান্তি। এবার বলুন কত হলো আমার? আপনার 120 টাকা হয়েছে বাবু। আমি পকেট থেকে টাকা বের করে লোকটার দিকে এগিয়ে দিলাম। লোকটা হাত বাড়িয়ে টাকা নিতে গেল। আর ঠিক তখনই আমি এমন একটা জিনিস দেখলাম যেটা দেখে আমার শরীরে শিহরণ খেলে গেল। আমার শরীর ঠক ঠক করে কাঁপতে লাগলো। যে হাতটা লোকটা টাকা নেওয়ার জন্য আমার দিকে বাড়িয়ে দিয়েছে, সেটা সেটা কখনো কোনো মানুষের হাত হতে পারে না। হাতটা আয়তনে বিশাল বড়, লোমশ। হাতের হাতের প্রত্যেকটা আঙুলের মাথা থেকে লম্বা নখ বেরিয়ে এসেছে। হাতটাকে হাত না বলে থাবা বলাই ভালো। ভীষণ ভয়ে আঁতকে উঠে আমার মুখ থেকে কিছু কথা বেরিয়ে এলো। এ কি? এটা কার হাত? দোকানদার তখন আমার দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসতে শুরু করেছে। এবার সে তার হাতটাকে আমার মুখের সামনে ধরে ব্যঙ্গ মিশ্রিত কণ্ঠে বলল, কেন বাবু, এ তো আমারই হাত। কি, হাতটা বুঝি ভালো লাগলো না আপনার? আমি কি করব ভেবে পেলাম না। আমার মাথা ঠিক ছিল না। হাতের টাকাটা দোকানের সামনে ফেলে দিয়ে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে ছুটতে শুরু করলাম। প্রাণপণে দৌড়াতে শুরু করলাম গ্রামের রাস্তা ধরে। মুষলধারে বৃষ্টি পড়ছে, তার সাথে আকাশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে ছুটে যাচ্ছে বিদ্যুতের রেখা। কিন্তু কোনো দিকেই তখন আমার খেয়াল নেই। আমি উন্মত্তের মতো ছুটে চলেছি। পিছন থেকে ধেয়ে আসছে সেই ভয়াবহ অট্টহাসি। ছুটতে ছুটতে যখন আমার দম প্রায় ফুরিয়ে এসেছে, এমন সময় দূরে ছাতা মাথায় দেওয়া একটা লোককে আমার দিকে হেঁটে আসতে দেখতে পেলাম। আমি লোকটার সামনে গিয়ে দাঁড়ালাম। প্রচণ্ড দৌড়ানোর ফলে তখন আমার প্রাণ বেরিয়ে যায় আর কি। কি হয়েছে মশাই, আপনি এরকম ভাবে দৌড়চ্ছেন কেন? তাছাড়া এত বৃষ্টির মধ্যে ভিজেছে একেবারে একসা হয়ে গিয়েছেন, ছাতা নিয়ে বেরোননি কেন? মশাই, আমার ভীষণ বিপদ, ভীষণ বিপদ। আমাকে বাঁচান। ও আমাকে মেরে ফেলবে। কে আপনাকে মেরে ফেলবে? কার থেকে আপনাকে বাঁচাবো? কি বিপদের কথা বলছেন? ওই যে লোকটা থেকে আমাকে বাঁচান। আমাকে মেরে ফেলবে। আমার ভীষণ বিপদ বলছি না, আমার ভীষণ বিপদ। শান্ত হন মশাই, শান্ত হন। কি হয়েছে খুলে বলুন তো। আমি নিজেকে অনেকখানি সামলে নিয়ে ধীরে ধীরে বলতে শুরু করলাম। আমি এসেছিলাম এখানকার ডাকঘরে। কাজ শেষ করতে করতে বৃষ্টি নেমে যায়। স্টেশনে যাওয়ার জন্য কোনো রকম গাড়ি পাইনি, তাই ছাতা মাথায় দিয়ে হাঁটতে হাঁটতে স্টেশনের দিকে যাচ্ছিলাম। হাঁটতে হাঁটতে খুব খিদে পেয়ে গিয়েছিল। হঠাৎ রাস্তার পাশে
একটা হোটেল দেখতে পেলাম। হোটেলের নাম শ্রীলক্ষ্মী হোটেল। তার মধ্যে ঢুকে খাবার খেলাম। খাবারের স্বাদ খুব ভালো। কিন্তু এতে ভয় পাওয়ার মতো কি হলো মশাই? একটু ধৈর্য ধরুন, বলছি, সব বলছি। খাওয়া দাওয়া শেষ করে যখন লোকটাকে টাকা দিতে গেলাম, তখন লোকটা টাকা নিতে তার হাতটা বাড়িয়ে দিল। হাতটা দেখে ভয়ে আমি আঁতকে উঠলাম। কেন মশাই? মানুষের হাত দেখে আঁতকে ওঠার মতো কি আছে? না 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 না, মানুষের নয়, মানুষের নয়, ওটা মানুষের নয়। ওটা সাক্ষাৎ শয়তানের হাত। বিশাল বড়, কালো লোমশ। হাতের প্রতিটা নখ যেন শিকারকে ধরার জন্য লালসিত হয়ে রয়েছে। আমার কথা শুনে লোকটা যেন খুব ভয় পেয়ে গেল। তারপর ভয়ে ভয়ে আমাকে বলল, কি বলছেন মশাই? বিশাল বড় কালো লোমশ হাত? কি ভয়ানক! ও বাবা, কি ভয়ানক কথা! ও বাবারে, আমি একে ভীতু মানুষ, তার উপর কি শুনলাম? কালো লোমশ হাত! এখন আমি বাড়ি ফিরবো কি করে? আপনি তো শুধু বললেন কালো লোমশ হাত। তা হাতটা দেখতে কেমন? কেন, ওই যে বললাম, কালো লোমশ, নখগুলো বড় বড়। অতটুকু বললে কি আর বোঝা যায়? ভালো করে বলুন, হাতটা দেখতে কেমন? কি আশ্চর্য, সেটাই তো বলছি। হাতটা কালো লোমশ, ভয়ানক হাত, যা দেখলে বুকের রক্ত শুকিয়ে যায়। হ্যাঁ, একবারই তো দেখেছি, অত কি মনে আছে? তবে হ্যাঁ, একবার দেখেই বলতে পারি, অমন হাত মানুষের হতে পারে না। নির্ঘাত কোনো শয়তানের হাত। এমন করে বললে কিন্তু আমি ছাড়া আর কেউ আপনার কথা বিশ্বাস করবে না। পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করা দরকার আছে। তাও ভালো, আপনি বিশ্বাস করছেন। হ্যাঁ, আমি বিশ্বাস করছি। আমার বিশ্বাস করার যদিও কারণ আছে। কি কারণ? ঠিক কি কারণ তা বলছি, তবে তার আগে আপনি ভালো করে দেখে বলুন তো, আপনি এই হাতটার কথাই বলছেন কি না? এই বলে লোকটা তার বাম হাতটা আমার সামনে তুলে ধরল। আমি অবাক বিস্ময়ে দেখলাম তার বাম হাতটাও অবিকল সেই হোটেলওয়ালার হাতটার মতো বিশাল বড়, কালো লোমশ। হাতের প্রত্যেকটা নখ উঁচিয়ে রয়েছে আমার দিকে, যেন তারা রক্ত তৃষ্ণায় তৃষ্ণার্ত। এতক্ষণে লোকটার মুখে ফের কথা ফুটল। কি? ভালো করে দেখি বলুন, আপনি কি এতক্ষণ এরকম হাতের কথাই বলছিলেন? আমার শরীরের মধ্যে দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। খানিকক্ষণ আড়ষ্টের মতো সেখানে দাঁড়িয়ে রইলাম। তারপর দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে লাগলাম পথের ওপর দিয়ে। এই রকম ঝড় বৃষ্টির সত্ত্বেও অন্ধকার পথের ওপর দিয়ে আমি উদ্ভ্রান্তের মতো ছুটে চললাম। তারপর কিছুতে একটা হোঁচট খেয়ে এক পরিত্রাহী আর্তনাদ করে মাটিতে পড়ে গেলাম। আমার চোখের সামনে ধীরে ধীরে আঁধার নেমে এলো। পরদিন ভোরে যখন আমার জ্ঞান হলো, তখন আমি উঠে দেখলাম আমার চারিপাশে কিছু লোক ভিড় করে আছে। তাদের মধ্যে একজন আমার দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে দাদা, আপনি এখানে এইভাবে পড়ে আছেন কেন? তখন আমি সবিস্তারে তাদেরকে সমস্ত কথা বললাম। আমার কথা শুনে লোকটা ভয়ে ভয়ে বলল, খুব বাঁচান বেঁচে গিয়েছেন দাদা। এর আগেও ওই লোমশ হাত 3 জন মানুষের প্রাণ নিয়েছে। তাদেরকেও রাস্তাতে এইভাবে পড়ে থাকতে দেখা গিয়েছিল। তাদের সবার শরীরে পাওয়া গিয়েছিল
কোনো এক শয়তানের বিশাল থাবার অজস্র আঁচড়ের দাগ। আমরা অনেক চেষ্টা করেছিলাম, তাদের কাউকেই বাঁচাতে পারিনি। আপনার সৌভাগ্য যে আপনি বেঁচে আছেন। এটা ভগবানের আপনার উপর কৃপা ছাড়া আর কিছু নয়। যান, বাড়ি ফিরে যান। গল্পটি ভালো লাগলে একটি লাইক করুন। এরকম আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন, কারণ ভবিষ্যতে এখানে আরও এরকম গল্প আসতে চলেছে।